বহু বছর আগের কথা। মায়াময় নামক একটা সুন্দর রাজ্য ছিল, কিন্তু নামের সাথে রাজ্যের কোনো মিল ছিল না। সেই রাজ্যের রানী ছিল ভীষণ লোভী ও স্বার্থপর। তিনি গ্রামের কৃষক কিষানীদের দ্বিগুণ হারে কর নির্ধারণ করত। এতে করে কৃষকদের লোকসান হলেও রানীকে কর দিতেই হতো। এজন্য রাজ্যের ভেতরে কোনো গ্রামের লোক লোভী রানীকে সহ্য করতে পারত না। তেমনি এক ছোট্ট গ্রামে শেফালি ও সুনীল নামক এক দম্পতি বাস করত। তাদের একটিমাত্র মেয়ে ছিল, তার নাম ছিল কাজল। সুনীল কৃষি কাজ করত, কিন্তু দিন কয়েক আগে অসুস্থ হয়ে সে মারা যায়। আর সেই দিন থেকে কাজলের মা কৃষি কাজ করতে থাকে। একদিনের কথা, মা তুমি জমিতে কাজ করতে যাবে না? সূর্য উঠেছে সেই কখন। একটু ভোরে কাজ করলে, হাল চাষ করলে পরিশ্রম বেশি করা যায় আর কষ্টও কম হয়। হ্যাঁ রে মা, যাব, কিন্তু যেইভাবে কষ্ট করে জমিতে ফসল ফলাই সেই অনুযায়ী ফসল হয় না। এ কথা রানীমা কিছুতেই বিশ্বাস করতে চায় না, আর কোনো করও মকরুফ করতে চায় না, পারলে আরো বাড়িয়ে দেয়। মা, গ্রামের লোকেদের মুখে শুনেছিলাম এবছর রানীমা নাকি আরো কর বাড়িয়ে দিয়েছে। তাহলে আমাদের মতো গরিব কিষানীদের না খেয়ে মরতে হবে। ঠিক শুনেছিস, কিন্তু কি করব, আমাদের তো এভাবে কষ্ট করতে হবে। আর যা ফসল পাবো তার 2 ভাগ রানীকে দিয়ে আমাদের পেটা খেয়ে বাঁচতে হবে। এটাই আমাদের কপালের লিখন। এই কথা বলে কাজলের মা রান্না করতে চলে যায়, আর রান্নাঘর থেকে খাবার এনে কাজলকে বলে, মা কাজল, এবার তুমি খেয়ে নাও, তারপর স্কুলে যেও। ঠিক আছে মা, আমার লেখাপড়া করতে ভীষণ ভালো লাগে, কিন্তু স্কুলে না গিয়ে যদি তোমার সাথে জমিতে কাজ করতে পারতাম তাহলে তো তোমার একটু কষ্ট কম হতো। না না, এসব কথা একদম মুখে উচ্চারণও করো না। আমার যতই কষ্ট হোক তবুও তুমি স্কুল বন্ধ করো না, তুমি স্কুলে চলে যাও। এরপর কাজল চুপ করে বসে খাবার খায় আর মনে মনে ভাবে, আমি যদি আমার মা সহ গ্রামের সকল লোকেদের সাহায্য করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এরপর কাজল স্কুলে চলে যায়, আর পথের ধারে কিছু লোক রানীর কথা বলা বলি করছিল। তাই শুনে কাজল একটু দাঁড়ায় আর লোকেদের কথা শোনে। অন্যদিকে শেফালি খাওয়া দাওয়া শেষ করে আবার হাল চাষ করতে জমিতে যায়। অনেকক্ষণ কাজ করার পর একটু গাছের নিচে বিশ্রাম নেয় আর ভাবতে থাকে, এবার যদি একটু ফসল বেশি হতো তাহলে মেয়ের জন্য একটা ভালো জামা আর কিছু খাবার কিনতে পারতাম। টাকার অভাবে মেয়ের জন্য তো সেরকম কোনো খাবার কিনতে পারি না। অন্যদিকে রাজ্যের মহারানী হাঁটতে থাকে আর ভাবতে থাকে তার রাজ্যের পরিধি ও অঞ্চল কিভাবে আরো বাড়ানো যায়, আর কি করে অন্যের রাজ্যের রানীদের থেকে বেশি ধন সম্পদের মালিক হওয়া যায়। তাই রাজসভায় এক লাঠিয়ানকে ডেকে বলে, রঘুবীর, তোমাদের গ্রামের মানুষদের কি অবস্থা? তারা কৃষিকাজ ভালোভাবে করছে তো? আর জমিতে কেমন ফসল হয়েছে? তুমি আমাকে সবকিছু স্পষ্ট করে বলো। মহারানী, এবছর গ্রামের সকল ঘরে হাহাকার লেগে আছে। যার টাকা খরচ করে চাষাবাদ করেছিল তার অর্ধেকও ফসল হয়নি। তার মধ্যে আপনাকে কর দিতে হবে। সব মিলিয়ে কৃষকদের কিছুই থাকবে না। তখন রানী মুচকি হেসে বলে, এটাই তো আমি চাই, আর তাতে আমার লাভ। আমার কাছে প্রচুর টাকা আসবে, যা দিয়ে আমি আরো ধন সম্পত্তি অর্জন করতে পারবো। আর হ্যাঁ, সকল গ্রামবাসীকে জানিয়ে দাও, সামনের বছর থেকে কর 3 গুণ ধার্য করা হলো। এরপর লাঠিয়ান রঘু রাজসভায় থেকে চলে যায় আর একটি গাছের নিচে বসে গ্রামের সকলদেরকে একসাথে করে মহারানী সকল কথাগুলো বলে। সব শুনে গ্রামের লোকেরা একে অপরের সাথে কথা বলতে থাকে। আর একটু পর শেফালি বলে, আমরা মহারানীর কথা মানতে পারবো না, কারণ ফসল ফলাতে অনেক পরিশ্রম করতে হয়। তার থেকে আরো বড় কথা, এখন সকল সার, বীজ প্রভৃতি জিনিসের যে চারার মূল্য তা পরিশোধ করতে গেলেই তো অর্ধেক টাকা শেষ হয়ে যায়। তার উপর মহারানীর কর দিতে হবে। এরপর আমাদের একবেলা খেয়ে আর 2 বেলা না খেয়ে দিন কাটাতে হবে। এ কথা বললে চলবে না, এটা মহারানীর হুকুম, যা এই রাজ্যের সকল গ্রামবাসীকে মানতেই হবে। আপনারা সবাই কি শেফালির কথার সাথে একমত? তারপর গ্রামের সবাই মাথা নাড়িয়ে উত্তর দেয় যে তারা সবাই শেফালির সাথে একমত আছে। এরপর লাঠিয়ান সেখান থেকে চলে যায় আর রাজপ্রাসাদে গিয়ে মহারানীকে সবকিছু জানিয়ে দেয়। আর সব শুনে মহারানী বলেন,
কে এই শেফালি, যার এত বেশি সাহস, যার কথায় গ্রামের লোকেরা তার সাথে একমত হয়েছে? কিন্তু তার সাহস নষ্ট করে দিতে হবে। তার দুর্বলতা খুঁজে বের করো, তারপর যা করার আমি করে নেব। এরপর লাঠিয়ান গ্রাম ও গ্রামে ঘুরে ঘুরে শেফালির দুর্বলতা কোথায় আছে তার সন্ধান করতে লাগলো। তখন কয়েকজন লোক বলাবলি করছিল যে শেফালির কাছে তার মেয়ে সবকিছু। আর এ কথা লাঠিয়ান শুনতে পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে মহারানীর কাছে যায় আর মহারানীকে সব বলে দেয়। তখন মহারানী বলে, কাল শেফালির মেয়ে যখন স্কুলে যাবে তখন তাকে নিয়ে এক গভীর জঙ্গলে ছেড়ে চলে আসবে। আর হ্যাঁ, এই কথা যেন কেউ না জানতে পারে। যথাজ্ঞা মহারানী, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তারপর লাঠিয়ান রঘু রাজপ্রাসাদ থেকে চলে যায় আর পরের দিন সকাল হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর কাজল স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন তার পেছনে লাঠিয়ান ও হাঁটতে থাকে আর কাজলের পেছন থেকে চোখ বেঁধে দড়ি দিয়ে হাত বেঁধে তাকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায় আর সেখানে তাকে ছেড়ে চলে আসে। লাঠিয়াল মহারানী সব কথা গিয়ে বলে আর সব শুনে মহারানী হাসতে হাসতে বলে, এবার দেখো, আমার কথা না মেনে তোমরা কত বড় সর্বনাশ করেছো, আর এখন বাধ্য হয়ে আমার কথা শুনতেই হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। অন্যদিকে কাজল কোনো মতে দড়ি খুলে বাইরে বের হয় আর অজানা জঙ্গলের পথে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের ভেতরে পৌঁছে যায় আর সেখানে একটা গাছের ঝলমলে আলোর ছায়া দেখতে পায়। তখন কাজল গাছের সামনে যেতে লাগলো, কিন্তু তার আগেই গাছটি বলল, তুমি আমার কাছে এসো না। আমার কাছে এলে তোমাকে পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষায় পাশ করো তাহলেই তুমি আমার কাছে আসতে পারবে। তখন আমি তোমাকে খুশি হয়ে একটা উপহার দেব। আর যদি না পাও তাহলে আমি তোমাকে অনেক বড় শাস্তি দেব। এবার তুমি বলো, তুমি কোনটা করতে চাও? আমার মা ও গ্রামবাসীর যদি ভালো হয় তাহলে আমি পরীক্ষা দিতে রাজি আছি। তুমি আমাকে বলো কি করতে হবে। বলো তো, মেয়ে কি ভাগ করলে কমে না, বরং বেড়ে যায়, আর সবার ভেতরে কম বেশি থাকে? কাজল তখন একটু ভেবে বলে, এটা তো খুবই সহজ একটা প্রশ্ন, আর এর উত্তর হলো জ্ঞান। বাহ, তুমি তো অনেক বুদ্ধিমতী। ঠিক আছে, তাহলে এবার বলো তো কোন জিনিস বেশি দিলে কমে যায়? কাজল তখন আবারও একটু ভেবে বলে, এটাও একটা অনেক সহজ প্রশ্ন, এর উত্তর হলো সময়। বাহ, তোমার সাহস ও পরোপকার দুটোই আছে, তাই তুমি দুটো পরীক্ষায় সফল হয়েছো, তুমি উত্তীর্ণ হয়েছো। গাছের এই কথা শেষ হতে না হতেই সেখানে সুন্দরী এক পরী প্রকট হয় আর বলে, তুমি অনেক বুদ্ধিমতী, সৎ ও সাহসী একটা মেয়ে। আমি তোমার কথা ও কাজে ভীষণ খুশি হয়েছি, আর আমি তাই এই সোনার গাছ থেকে একটা আপেল ও রূপার গাছ থেকে একটা আম দিলাম। এগুলো তোমাদের সকল অভাবগুলো দূর করতে সাহায্য করবে। এরপর কাজল সোনা ও রূপার ফল নিয়ে বাড়ি ফিরে আসে আর পথে দেখতে পায় একটা বৃদ্ধ মহিলা বসে কাঁদছে। তখন কাজল তাকে বলে, বুড়িমা, আপনি এখানে একা একা বসে কাঁদছেন কেন? আপনার কিসের এত দুঃখ? আমাকে বলতে পারেন, যদি আমি আপনাকে সাহায্য করতে পারি। মা, আমার ছেলে বলেছে আমি নাকি ঘরের সব খাবার একাই খেয়ে ফেলি, তাই আমি বাড়ি থেকে চলে এসেছি। কিন্তু আমার কোথাও যাওয়ার মতো জায়গা নেই, তাই আমি এখানে একা একা বসে আছি। বুড়িমা, আপনি কোনো কষ্ট পাবেন না, আর আজ থেকে আপনি আমার বাড়িতে থাকবেন। আমার সাথে চলুন। এই বলে কাজল বৃদ্ধ বুড়িকে নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে আর সেই হারিয়ে যাওয়া সকল ঘটনা তার মাকে খুলে বলে। ঘটনা সব শুনে কাজলের মা তাকে বলে, আমি তোকে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম এবং আমি তোকে কোথায় না কোথায় খুঁজেছি, আর এখন তোকে দেখে আমার মন শান্ত হয়ে গেছে। আর তোর সাথে যারা এমন অন্যায় কাজ করেছে তার শাস্তি নিশ্চয়ই পাবে। এরপর কাজল বৃদ্ধ বুড়িকে খাবার খেতে দেয় আর সেই দিন সেই বৃদ্ধ বুড়ি কাজল ও তার মায়ের সাথে একই বাড়িতে থাকতে শুরু করে আর গ্রামের লোকদের বিপদে আপদে সাহায্য করতে থাকে। কয়েকদিন পর এই কথা মহারানীর কাছে পৌঁছে যায় আর মহারানী লোভে পড়ে যায় আর বলে,
এমন জাদুর গাছ যা সোনা ও রূপা দেয়, আমাকেও ওই গাছের কাছে যেতে হবে, নইলে কাজল ও তার মা আমার থেকে বেশি ধন সম্পদের মালিক হয়ে যাবে। পরের দিন মহারানী ও তার সৈন্যদের নিয়ে সেই জঙ্গলে যায়। আর কিছু দূর যেতেই সোনা ও রূপার গাছ দেখতে পায়, কিন্তু যাওয়ার আগেই গাছটি তাদেরকে বলে, তোমাদের দুটো পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে সোনা ও রূপার গাছ থেকে সোনা ও রূপার ফল নিতে পারবে। আমি এই রাজ্যের রানী, আর আমি কোনো পরীক্ষা দিতে পারবো না। তুমি আমাকে সোনা ও রূপার গাছের সব ফল দিয়ে দাও। তুমি যদি পরীক্ষা না দাও তাহলে এখান থেকে কোনো ফল নিয়ে যেতে পারবে না। আমি মহারানী, আমি যা চাই তাই পাই। তুমি আমার কথায় রাজি না হলেও আমি কিন্তু কঠোর ব্যবস্থা করতে বাধ্য হব। এরপর রানী তার সৈন্যদেরকে বলে গাছগুলো কেটে ফেলতে, কিন্তু যখনই গাছের সামনে যায় অমনি একটা সুন্দর পরী প্রকট হয় আর বলে, এই গাছ হলো সততার প্রতীক। যে লোভী ও অন্যের সম্পদ লোভ করে সে এই ধন সম্পদ পেতে পারে না, আর এর জন্যই তোমাকে শাস্তি পেতে হবে। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি এই রাজ্যের রানী, আমি কোনো সাধারণ মানুষ নই। তুমি কি আমাকে তুচ্ছ মনে করছো? আর তুমি যা বলবে আমাকে তাই করতে হবে? আমি কি তোমার দাসী নাকি যে তোমার কথা শুনবো? আর দেখো আমি তোমায় কি করি। তারপর পরী রেগে গিয়ে তার জাদু শক্তি দিয়ে রানীর শরীরে আগুন ধরিয়ে দেয়, আর রানী চিৎকার করতে করতে বলে, কেউ আছো? আমাকে বাঁচাও, আমাকে আপনি ক্ষমা করে দিন জাদুর পরী। আমি আর অন্যের সম্পদের লোভ কখনোই করব না। কিন্তু জাদুর পরী রানীর কোনো কথাই শুনল না। রানী পুড়ে সেখানেই মারা যায়। রাজ্যের রানী না থাকার কারণে সকল কৃষকদের কর উঠিয়ে দেওয়া হয়। কর না দিতে পারায় সব কৃষকেরা সুখে শান্তিতে আনন্দের সাথে বসবাস করতে থাকে।